ফাইটার কিভাবে একটি ট্রাক চাপায় নিহত হয়, এটা হচ্ছে প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের মাধ্যমে ফুটে উঠেছে। এখানে ফায়ার সার্ভিসের অনেক গাফিলতি ছিল। তাদের অনুরোধ করছি যে ভাই আপনারা যে সকল জায়গায় ধোঁয়া উঠতেছে আপনারা যান, যে সে সকল জায়গায় পানি দেন, যে আগুনটা নিয়ন্ত্রণ নিয়ে আসার একটু চেষ্টা করেন। কিন্তু আমরা দেখছি যে ফায়ার সার্ভিস ইউনিট একদম গাফিলতি দেখেন, যেখানে আগুন লাগে আগুন জ্বলতেছে সেখানে পানি দেয় না, যেখানে আগুন জ্বলে না সেখানে পানি দেয়। স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু স্পষ্টভাবে বলেছে যে এই সচিবালয়ের মতো জায়গায় সার্বক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের গাড়ি থাকে। আমার প্রশ্ন হচ্ছে, ফায়ার সার্ভিসের গাড়ি যদি থেকেই থাকে তাহলে এত বড় একটি অগ্নিকাণ্ডের মতো ঘটনা কিভাবে এত ব্যাপকতা ধারণ করলো? সচিবালয়ের মতো এত সুরক্ষিত একটা জায়গায় এইভাবে আগুন, শোনো, অ্যাক্সিডেন্ট তো সব জায়গায় হতে পারে, এটা তো এই জন্য তো অ্যাক্সিডেন্ট বলা হয়। সচিবালয় হইতে পারে, দেখো তো সচিবালয়ের ভিতরে তো গাড়ি রাখা হয়। 21শে ডিসেম্বর দিল্লিতে আসার পরে সে 21শে ডিসেম্বরে দুইটি মিটিং শেষ করে। 22শে ডিসেম্বর নেত্রী নির্দেশনা লিখে একটি পোস্টও দেয় এই সুশান্ত দাশগুপ্ত। কি ছিল সেই মিটিংয়ে, কি কারণে তাকে দিল্লিতে আসতে হলো, কি সেই গোপন বৈঠক তার নেত্রী হাসিনার সাথে? আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। এই 2024 সালেরই গত 1 আগস্ট সচিবালয়ে আরও একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেবার পিআইডি ভবনে এসি বিস্ফোরণের মাধ্যমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। বিকাল 4:15 লাগা সেই আগুন মাত্র 15 মিনিটের ব্যবধানে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণে আনতে সমর্থ হয়। আজ 26শে ডিসেম্বর রাত 1:50 এই সচিবালয় আবার অগ্নিকাণ্ডের শিকার হলো। দেশের এত গুরুত্বপূর্ণ একটি স্থাপনা, যে স্থাপনাকে বলা হয় দেশের হৃৎপিণ্ড, সেখানে এত অগ্নি নির্বাপক ব্যবস্থা, এত সিকিউরিটি, এত ফোর্স, এত কিছু থাকার পরেও অগ্নিকাণ্ডের মতো একটি ঘটনা কিভাবে এখানে ঘটলো? নিশ্চয়ই এর পেছনে রয়েছে কিছু কারণ, থাকতে পারে গভীর ষড়যন্ত্র। চলুন দেখে আসি কি সেই কারণ বা ষড়যন্ত্রগুলো। আপনারা যদি এই অগ্নিকাণ্ডের ভিডিও ফুটেজগুলো একটু ভালো করে খেয়াল করেন তাহলে দেখবেন এই অগ্নিকাণ্ডের উৎপত্তি স্থল কিন্তু একটা জায়গা থেকে না। আমরা সাধারণত জানি যে বা দেখি অন্যান্য যেই অগ্নিকাণ্ডের ঘটনাগুলো আমাদের দেশে হয়েছে, সাধারণত অগ্নিকাণ্ডের উৎপত্তি স্থল থাকে একটা, সেখান থেকে সেই আগুনটা ছড়িয়ে পড়ে অন্যত্র। কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখেছি দুইটা ডিফারেন্ট জায়গা থেকে আগুনের উৎপত্তিটা হয়েছে। আগুনটা লেগেছে দুইটা ডিফারেন্ট জায়গায়। ভবনের ঠিক দুই পাশের দুই প্রান্তে গিয়ে দুইটা আগুনের উৎপত্তি স্থল এখানে সৃষ্টি হয়েছে। এটা জাগিয়েছে অসংখ্য প্রশ্ন। কিভাবে এটা সম্ভব? আগুনের ধর্ম কি বলে? সাধারণত এই তাপ বা আগুন ছড়ানোর 3টা মাধ্যম। একটা হচ্ছে পরিচলন, একটা হচ্ছে পরিবহন, একটা হচ্ছে বিকিরণ। পরিচলন এবং পরিবহন এই দুইটার সংজ্ঞায় যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো কোনো জড় পদার্থের মাধ্যম ছাড়া আগুন এক স্থান থেকে আরেক স্থানে ছড়াতে পারে না। আর বিকিরণ তো এভাবে অগ্নিকাণ্ডকে কখনো সমর্থনই করে না। এখান থেকে বোঝা যায় এর পেছনে যদি কোনো নিশ্চিত কোনো কারণ না থাকে বা কোনো ষড়যন্ত্র না থাকে তাহলে এইভাবে আগুন লাগাটা খুবই অলৌকিক। পরে যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে যে ট্রাক চাপায় সুবহানুর জামান নয়ন নামে একজন ফায়ার ফাইটার নিহত হয়েছে। আপনারা যদি সাধারণভাবে লক্ষ্য করেন অন্যান্য যে ঘটনাগুলো, সাধারণত কোনো ভবনে যদি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ওই এলাকায় যখন ফায়ার ব্রিগেডের গাড়িগুলো আসে, এখানে 18টা ইউনিট এসেছিল। তো সাধারণত যখন এই ঘটনাগুলো ঘটে অগ্নিকাণ্ডের তখন ওই সামনের রাস্তাগুলো ব্লক থাকে, অথবা যদি যানবাহনের জন্য যদি খুলেও দেওয়া হয় সেখানে যানবাহনের গতি নিয়ন্ত্রিত থাকে। সেই নিয়ন্ত্রিত গতি যদি থেকে থাকতো তাহলে এরকমের ট্রাক চাপার মতো ঘটনা ঘটতো না। ফায়ার ফাইটার কিভাবে একটি ট্রাক চাপায় নিহত হয়, এটাও একটা ভাববার বিষয়। পরের যে বিষয়টা বলবো সেটা হচ্ছে প্রত্যক্ষদর্শীদের বক্তব্যের মাধ্যমে ফুটে উঠেছে এখানে ফায়ার সার্ভিসের অনেক গাফিলতি ছিল। চলুন ভিডিওটা দেখে আসি। লাইভ দেখি যে তিনি লাইভ করছে, আগুন লাগছে, পরে আমরা দ্রুত এখানে চলে আসি। দেন যখন আমি এখানে আছি প্রায় 3-4 ঘন্টা আগে আসার পরে আমরা দেখি যে সচিবালয়ে তেমন আগুন এখন যেমন দাও দাও করে চলছে তখন আগুন এবং দাও দাও করে চলতেছিল না। ছাদের উপরে কিছু জায়গায় শুধু ধোঁয়া উঠতেছিল। তখন আমরা ফায়ার সার্ভিসের যে ইউনিটগুলো ছিল আমরা তাদের, বিশেষ করে আমি তাদের অনুরোধ করছি যে ভাই আপনারা যে সকল জায়গায় ধোঁয়া উঠতেছে আপনারা যান, যে সে সকল জায়গায় পানি দেন, যে আগুনটা নিয়ন্ত্রণ নিয়ে আসার একটু চেষ্টা করেন। কিন্তু আমরা দেখছি যে ফায়ার সার্ভিস ইউনিট একদম গাফিলতি তাদের। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু বলেছে যে 1:50 মিনিটে আগুন লাগলে মাত্র 2 মিনিটের ব্যবধানে ফায়ার সার্ভিস এখানে চলে এসেছিল। কিন্তু প্রত্যক্ষদর্শী তারা কিন্তু বলছে ভিন্ন কথা।
অন্যদিকে প্রত্যক্ষদর্শী আরও বলছে, যেখানে পানি ছিটানোর দরকার সেখানে পানি না ছিটিয়ে এই ফায়ার সার্ভিসের কর্মীরা অন্যদিকে পানি ছিটিয়েছে। যে তারা ওখানে পানি দেওয়ার কোনো তৎপরতা নাই, যে একটা জায়গায় আগুন লাগলে যে প্রশাসনের যারা দায়িত্ব থাকে বা ফায়ার সার্ভিসে যারা থাকে, যে আগুন দেওয়ার আগুন নিভানোর যে একটা তৎপরতা, যে একটা কার্যক্রম, এটা আমরা ফায়ার সার্ভিসের ভিতরে আমরা দেখতে পাই নাই। এবং ফায়ার সার্ভিস যখন 13টা ইউনিট আবার পরবর্তী আমরা বলার পরে 13টা ইউনিট নিয়ে আসছে, কিন্তু সেই 13টা ইউনিট অনেকের ইউনিটে পানি নাই। আপনারা দেখেন যেখানে আগুন লাগে, আগুন জ্বলতেছে সেখানে পানি দেয় না, যেখানে আগুন জ্বলে না সেখানে পানি দেয়। স্বরাষ্ট্রমন্ত্রী কিন্তু স্পষ্টভাবে বলেছে যে এই সচিবালয়ের মতো জায়গায় সার্বক্ষণিকভাবে ফায়ার সার্ভিসের গাড়ি থাকে। আমার প্রশ্ন হচ্ছে, ফায়ার সার্ভিসের গাড়ি যদি থেকেই থাকে তাহলে এত বড় একটি অগ্নিকাণ্ডের মতো ঘটনা কিভাবে এত ব্যাপকতা ধারণ করলো? সচিবালয়ের মতো এত সুরক্ষিত একটা জায়গায় এইভাবে আগুন। শোনেন, অ্যাক্সিডেন্ট তো সব জায়গায় হইতে পারে, এটা তো এই জন্য তো অ্যাক্সিডেন্ট বলা হয়। সচিবালয় হইতে পারে, দেখো তো সচিবালয়ের ভিতরে তো গাড়ি রাখা হয়, ফায়ার ব্রিগেডের গাড়ি। তার থেকেও বড় কথা হচ্ছে, এই 24 জন উপদেষ্টা মণ্ডলীর যে প্যানেল, প্রধান উপদেষ্টাকে যদি বাদ দিই তাহলে 23 জন উপদেষ্টার প্যানেল। এই 23 জন উপদেষ্টার প্যানেলের মধ্যে 2 জন মাত্র ছাত্র প্রতিনিধি রয়েছে এখানে। এই যতগুলো মন্ত্রণালয় বা উপদেষ্টা মণ্ডলীর কার্যালয় যেগুলো পোড়া যাওয়ার মধ্যে এই 2 জন ছাত্র প্রতিনিধির মন্ত্রণালয় কিন্তু এখানে রয়েছে, যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং তথ্য যোগাযোগ মন্ত্রণালয়। আজকে যে অগ্নিকাণ্ডের ঘটনাটা ঘটলো, এই অগ্নিকাণ্ডের ঘটনার পেছনে কিন্তু আরও একটি কারণ থাকতে পারে। সুশান্ত দাশগুপ্ত এই ব্যক্তিটি হচ্ছে দৈনিক আমার হবিগঞ্জ পত্রিকার সম্পাদক এবং একটি অনলাইন প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মটা এই ফ্যাসিস্টদের হয়ে নানা ধরনের প্রোপাগান্ডা ছড়াচ্ছে, সেটা হচ্ছে এ টিম। এই এ টিমের জনক হচ্ছে এই সুশান্ত দাশগুপ্ত। এই সুশান্ত দাশগুপ্ত গত 21শে ডিসেম্বর দিল্লিতে আসেন রাজনৈতিক উদ্দেশ্যে। সেটা তার ফেসবুকের এই পোস্টটা দেখলে পারে আপনারা ক্লিয়ার হয়ে যাবে। 21শে ডিসেম্বর দিল্লিতে আসার পরে সে 21শে ডিসেম্বরে 2টি মিটিং শেষ করে। 22শে ডিসেম্বর নেত্রী নির্দেশনা লিখে একটি পোস্টও দেয় এই সুশান্ত দাশগুপ্ত। কি ছিল সেই মিটিংয়ে, কি কারণে তাকে দিল্লিতে আসতে হলো, কি সেই গোপন বৈঠক তার নেত্রী হাসিনার সাথে, এখানেও কিন্তু অনেক প্রশ্নের জন্ম দেয়। আরও একটি কারণ এখানে থাকতে পারে, মেগা প্রজেক্টগুলোর দুর্নীতির আলামত নষ্ট করতেই এই ফ্যাসিস্টদের উচ্ছিষ্ট সচিবালয়ের কর্মকর্তারাই এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে। গতকালকে প্রশাসনের এক ক্যাডার সাদিকুর রহমান সবুজ তিনি ফেসবুকে একটি পোস্ট করেন। এই পোস্টটা করার কিছুক্ষণ পরে এই পোস্টটা তিনি ডিলিট করে দেন, কিন্তু ততক্ষণে এই পোস্টটা সব জায়গায় ভাইরাল হয়ে যায়। নৌবাহিনীর প্রধানও এই ঘটনাকে পরিকল্পিত বলে আখ্যায়িত করেছেন। আরেকজন ব্যক্তি স্বরাষ্ট্র উপদেষ্টা, ওনার লক্ষণও কিন্তু বেশি একটা ভালো মনে হচ্ছে না। আপনারা দেখবেন যে বিডিআর হত্যাকাণ্ডের বিচারের যে কমিশন গঠন নিয়ে তালবাহানা হলো, এরপর সমালোচনার মুখে অবশেষে বিডিআর হত্যাকাণ্ডের বিচারের লক্ষ্যে একটি কমিশন গঠন হলো। এই কমিশন গঠনের পরেই আমরা দেখলাম যখন বিডিআর হত্যাকাণ্ড হয়েছিল তারপরেই ডিজির দায়িত্ব নিয়ে সেই মইনুলকে পালিয়ে যেতে সাহায্য করা হলো, কিন্তু যখন এটা জানাজানি হয়ে গেল মইনুলকে আটকে রাখতে তখন তারা বাধ্য হলো। বর্তমানে স্বরাষ্ট্র উপদেষ্টাকে কিন্তু এর আগে একবার বিডিআর হত্যাকাণ্ডের বিচারের তদন্তের ভার দেওয়া হয়েছিল, কিন্তু তখন সে ব্যর্থ হয়েছিল পুরোপুরিভাবে। সেই ব্যর্থ একজন ব্যক্তিকে কি করে আবার স্বরাষ্ট্র উপদেষ্টার চেয়ারে এনে বসানো হলো, সেটাও কিন্তু অনেক প্রশ্নের জন্ম দেয়। আরেকটা জিনিস কিন্তু এখানে বিবেচনা করার বিষয় আছে, এই অগ্নিকাণ্ডের পেছনে কোনো কারণে কি জামাত বা বিএনপি সংশ্লিষ্টতা রয়েছে? হতে পারে না যে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটানোর পরে হয়তো নির্বাচন নিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকারকে একটি চাপ প্রয়োগ করতে পারবে বা একটি চাপ প্রয়োগ করার জায়গা তৈরি হবে বিএনপি বা জামাতের জন্য। সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন উনি কিন্তু তার ফেসবুকে এই অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই এমন নির্বাচন নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে তিনি উল্লেখ করেছেন, দিন যত যাবে সংকট আরও গভীর হবে যদি না নির্বাচন না দেওয়া হয়, যদি না একজন নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা না হয়। আজকে যে কারণগুলো উল্লেখ করা হলো এই অগ্নিকাণ্ডের পেছনে, হতে পারে এই কারণগুলোর মধ্যে যে কোনো একটি কারণ এই অগ্নিকাণ্ডের পেছনে দায়ী। যাওয়ার আগে ফিডেল ক্যাস্ট্রোর একটি বাণী বলে যায়, বিপ্লবীরা যদি বিনয়ী হয়, জনগণের শত্রুরা বিধ্বংসী হয়। আজকে কিন্তু আমরা এমনটাই দেখছি।
ডক্টর ইউনূসের নেতৃত্বে যেই সরকার গঠিত হয়েছে সেটা অন্তর্বর্তীকালীন সরকার, সেটা বিপ্লবী সরকার হতে পারেনি। তাই 5 আগস্ট পর্যন্ত যেভাবে বিপ্লবী হয়ে এই ফ্যাসিস্টদের মোকাবেলা করেছি আমরা সকলে একত্রে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে, আসুন এই বিপ্লব পরবর্তী সময়েও ফ্যাসিস্টদের বিরুদ্ধে, ফ্যাসিস্টদের ষড়যন্ত্রের বিরুদ্ধে এভাবেই বিপ্লবী হই আমরা। আল্লাহ হাফেজ।